ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার তৃতীয় ক্লাস, আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়। প্রথমে দুটি ক্লাস নিয়েছি। আমি আশা করি দুটি ক্লাস তোমরা বুঝতে পেরেছো এবং দুটি ক্লাসে যে পড়াগুলো দিয়েছিলাম তোমরা কমপ্লিট করেছো। তাহলে ধারাবাহিকভাবে আজকে আমার কয় নং ক্লাস? 3 নং ক্লাস। আমরা প্রথম অধ্যায়ে 9টি পর্ব জেনেছিলাম। সেই 9টি পর্বের প্রথম একটি পর্ব পড়েছি, পরিফেরা। তাহলে আজকে আমাদের পর্ব নং কত? 2। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বেই বলেছি প্রত্যেকটা পর্বের একটি করে প্রাণী চিনলে আমাদের পড়া 50% হয়ে যাবে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পর্ব পড়ব। পর্বের নাম নিডারিয়া। দ্বিতীয় পর্বের নাম কি? নিডারিয়া। এবার এই পর্বের প্রাণী চিনব, তার স্বভাব, বাসস্থান এবং কি অর্থনৈতিক গুরুত্ব, বৈশিষ্ট্য এবং কিছু কিছু ব্যতিক্রম প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা শিখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো বই এবং কলম নিয়ে বসে যাও। কেন? কারণ এখানে অনেক কিছু আমি লিখে দেবো যা তোমার বইয়ের মধ্যে কি নেই, আর সেগুলো তোমাকে কি করতে হবে? বইয়ের যে পৃষ্ঠা আমি পড়াইতেছি সেখানেই লিখে রাখবে। তাহলে কি হবে? বইটি যখন তুমি রিভিশন দেবে তখন তোমার কি সামনে চলে আসবে। আর যদি খাতার মধ্যে লিখে রাখো তাহলে কিন্তু বই রিভিশন দেওয়ার সময় ওগুলো কি তোমার অর্থাৎ চোখে পড়বে না এবং কি ওগুলো রিভিশনও হবে না। তাহলে আমরা চলে যাই 2 নম্বর পর্বের নাম নিডারিয়া। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে এই নিডারিয়া পর্বের নাম পূর্বে ছিল সিলেন্টেরাটা। আমরা জানি প্রত্যেকটা পর্বের প্রধান একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওই পর্বের নামকরণ করা হয়। তাহলে এই পর্বের পূর্বের নাম ছিল সিলেন্টেরাটা আর বর্তমান নাম হলো কি? নিডারিয়া। তাহলে আমি যদি প্রশ্ন করি যে নিডারিয়ার পূর্ববর্তী নাম কি, তাহলে তুমি বলবে সিলেন্টেরাটা। আর যদি বলি সিলেন্টেরাটার বর্তমান নাম কি? নিডারিয়া। সিলেন্টেরাটার বর্তমান নাম কি? নিডারিয়া। প্রিয় শিক্ষার্থী, তাহলে বাসস্থান আমরা দেখে নেই। অধিকাংশ সামুদ্রিক, কিছু আছে স্বাদু পানিতে বাস করে। তার মানে কি? অর্থাৎ এই পর্বের প্রাণীগুলো শুধুমাত্র পানিতে বসবাস করে। আবার এই পানির মধ্যে আমরা জানি 2 ধরনের পানি থাকে, একটা হলো স্বাদু পানি, একটা হলো কি পানি? লোনা পানি, অর্থাৎ কি সামুদ্রিক। তাহলে সমুদ্রে এই পর্বের প্রজাতিরা সবচেয়ে বেশি বসবাস করে। আমরা কিন্তু পূর্বেই বলেছিলাম প্রথম ক্লাসে আজ পর্যন্ত অর্থাৎ 15 লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এবার এই পর্বের প্রজাতির সংখ্যা হলো পৃথিবীতে কত? 10,000। বইয়ের মধ্যে একটু করে লিখে নাও। অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীর প্রজাতির সংখ্যা হলো কয় হাজার? 10,000। তার মানে 10,000 প্রজাতি কি হয়েছে বলো? আবিষ্কৃত হয়েছে। তাহলে আমরা নতুন একটি শব্দ লিখে নিলাম কি? 10,000। কয় হাজার? 10,000। নিডারিয়া পর্বের প্রজাতির সংখ্যা কত? 10,000। এবার এদের আমরা দেখে নেই স্বভাব। প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটি স্বভাব থাকে। তাহলে এই পর্বের প্রাণীর স্বভাব কি? এরা একক, দলবদ্ধ বা কলোনি গঠন করে বসবাস করে। কলোনি তো চিনি আমরা নাকি? অর্থাৎ এক জায়গায় অনেকগুলো কি পরিবার একত্রে বসবাস করে। যেমন আমরা জানি, যেমন আর্মিদের কলোনি আছে, তারপর কি পুলিশের কলোনি আছে, তারপরে আবার সেনাবাহিনী, নৌবাহিনী ইত্যাদি কি আছে, বিভিন্ন কলোনি আছে। তার মানে কি যেখানে কিন্তু আর্মিরা থাকে, আর্মির ফ্যামিলি, তারা কিন্তু ওই জায়গায় শুধুমাত্র আর্মির ফ্যামিলি থাকে। আমি তুমি ইচ্ছা করলে সেখানে বাসাবাড়ি তৈরি করে থাকতে পারবো না। কেন? ওই যে সরকারি কোয়ার্টার বলি আমরা স্বাভাবিকভাবে। তার মানে ওইখানে তারাই থাকবে। ঠিক একইভাবে এই পর্বের প্রাণীগুলা যখন যে পরিবেশে থাকবে তারা ওই জায়গায় একত্রে অনেকগুলা ফ্যামিলি একত্রে পরিবেশে কি করবে? বসবাস করবে। তাহলে আমরা স্বভাব জেনে নিলাম। অর্থাৎ কি এরা একক অথবা কলোনি গঠন করে কি করে? বসবাস করে। কি কি? একক অথবা কলোনি গঠন করে বসবাস করে। এবার বৈশিষ্ট্য, এটাই আমাদের মূল পড়া। অর্থাৎ কি? অর্থাৎ এই পর্ব থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে কিন্তু বৈশিষ্ট্য আসবে। কার বৈশিষ্ট্য আসবে বলো তো? নিডারিয়া পর্বে। তাহলে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য কি কি? এক নম্বরে দিছি আমরা ভ্রূণ বা ভ্রূণী অবস্থায় দুটি বৈশিষ্ট্য থাকে। ভ্রূণ তো চিনি আমরা। এই যে আমরা এত বড় প্রাণী হয়েছি, আমরা কি প্রথমে এত বড় ছিলাম? না। অর্থাৎ মায়ের গর্ভে ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী ছিলাম, আস্তে আস্তে পরিণত হয়েছি। তার মানে আমরা অথবা প্রত্যেকটা প্রাণী জীবনের প্রাথমিক অবস্থায় অর্থাৎ ডিমের ভেতরে, ডিম থেকে আস্তে আস্তে ভ্রূণ, ভ্রূণ থেকে আস্তে আস্তে পরিণত প্রাণী কি হয়? তৈরি হয়। যেমন তোমরা বাস্তবে দেখতে পাবে
আমাদের বাসা বাড়িতে অনেক সময় আমরা টিকটিকির ডিম দেখি না? টিকটিকির ডিম অনেক সময় যদি ভাঙি ছোট্ট একটা প্রাণী পাওয়া যায়, অর্থাৎ আমরা বাচ্চা বলে থাকি, সেটা কিন্তু একটা ভ্রূণ। কি বলতো? ভ্রূণ। সেই ভ্রূণ থেকে আস্তে আস্তে এত বড় বড় কি টিকটিকি হয়। আবার ওই একই রকম ভাবে পৃথিবীতে সকল বহুকোষী প্রাণী কি হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পাইছে বা বড় হয়েছে। ঠিক একইভাবে এই পর্বের প্রাণীদের যখন ভ্রূণ থাকে এরকম, তখন এদের দুইটা কোষী স্তর থাকে। কয়টা কোষী স্তর? দুটি কোষী স্তর। তাহলে এদের ভ্রূণ অবস্থায় কয়টা কোষী স্তর থাকে? দুটি কোষী স্তর। তাহলে এই দুটি স্তরে অবশ্যই নাম আছে। একটি নাম হলো এক্টোডার্ম আর একটি নাম হলো কি এন্ডোডার্ম। তাহলে অবশ্যই যে দুটি স্তর আছে, একটি নাম হলো এক্টোডার্ম আর একটি নাম কি বলো? এন্ডোডার্ম। তাহলে স্তর দুইটা কি আমরা জানি যে আমাদের দেহের বাইরে একটা আবরণ আছে, আবার ভেতরে আছে। তার মানে কি? তাহলে দুইটা স্তর, এই দুইটা স্তর একটা থাকবে ভেতরে আর একটা থাকবে কোথায় বলো? বাইরে। তাহলে বাইরের স্তরের নাম কি? বাইরের স্তরের নাম হলো এক্টোডার্ম আর দেহের ভেতরের স্তরের নাম হলো কি এন্ডোডার্ম। দেখো তোমার বইয়ের মধ্যে আছে দেহের বাইরের স্তরের নাম হলো এক্টোডার্ম এবং দেহের কি ভেতরের স্তরের নাম হলো কি এন্ডোডার্ম। এটা বইয়ের মধ্যে আছে, দেখিয়ে নিবে। অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীদের যে ভ্রূণ অবস্থায় দুটি কোষী স্তর থাকে, সেই দুটি কোষী স্তরে একটি নাম হলো এক্টোডার্ম আর একটি নাম হলো কি বলো? এন্ডোডার্ম। আর এক্টোডার্ম থাকে দেহের বাইরের স্তর আর এন্ডোডার্ম থাকে কি দেহের ভেতরের স্তর। দেহ গহ্বরকে সিলিন্ড্রন বলে। তো শিক্ষার্থী, এই সিলিন্ড্রনের উপর ভিত্তি করে কিন্তু এই পর্বের নাম পূর্বে ছিল কি বলো? সিলিন্ড্রেটা। সিলিন্ড্রন কি? প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে সিলিন্ড্রন বলে। যেমন এই যে আমাদের সাথে তুলনা করি আমরা, আমাদের পেটের চামড়া, তারপরে ছিদ্র করি, তারপরে খালি জায়গা, তারপরে কিন্তু আমাদের পাকস্থলী। তার মানে এই যে দেহ প্রাচীর আর পাকস্থলী মাঝখানে যে কি আছে, অর্থাৎ কি বিশাল একটা ফাঁকা জায়গা, খালি জায়গা, গহ্বর, এই গহ্বরের নাম হলো কি বলো? সিলিন্ড্রন। যখন অর্থাৎ দেখছিল যে এই পর্বের প্রাণীদের এই সিলিন্ড্রন গহ্বর আছে, এই গহ্বরের উপর ভিত্তি করে নামকরণ করেছিল কি বলো? সিলিন্ডারটা। পরবর্তীতে দেখা গেল এইরকম গহ্বর অনেক প্রাণীতেই আছে, তারপরে নাম পরিবর্তন করে কি করলো বলো? নিডারিয়া। তাহলে আমরা দেখে নিলাম যে সিলিন্ড্রন কাকে বলে। যদি আমি প্রশ্ন করি সিলিন্ড্রন কি, তাহলে তুমি সুন্দর করে লিখবা। এখানে একটু এখনই লিখে নাও, যেমন দেহ গহ্বরকে সিলিন্ড্রন বলে, আর এখানে তুমি এটি লিখতে পারবা যে প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে সিলিন্ড্রন বলে। তাহলে এখানে দেহের আগে তুমি প্রাচীর দিয়ে ঘেরা শব্দটি তোমার বইয়ের মধ্যে কি করো? সুন্দর করে লিখে ফেলো। অর্থাৎ প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে কি বলে? সিলিন্ড্রন বলে। তাহলে সিলিন্ড্রন কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? নিডারিয়া। কোন পর্বের প্রাণীতে? নিডারিয়া। তাহলে সিলিন্ড্রন কাকে বলে? প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে কি বলে? সিলিন্ড্রন বলে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সিলিন্ড্রনটি বুঝতে পেরেছো। আর সিলিন্ড্রন কাকে বলে বা কি, এই সংজ্ঞাটি তোমরা সুন্দরভাবে কি করছো? সাজিয়ে লিখে ফেলেছো। এবার যাই আরেকটি প্রশ্ন। এক্টোডার্মের নিডোপ্লাস্ট কোষ থাকে আর শিকার দ্বারা আত্মরক্ষা চলাচলে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এখনই বললাম যে এক্টোডার্ম থাকে দেহের বাইরের স্তরের নাম। তাহলে যদি বাইরের স্তরের নাম থাকে, তাহলে অবশ্যই দেখো, আমি যদি কোনো কিছু শিকার করি, আমি যদি আত্মরক্ষা করি, আমি যদি চলাচল করি, তাহলে আমার দেহের ভেতরের কোনো অঙ্গ বেরিয়ে আসবে না বাইরে? বলো তোমরা, বাইরে। তাহলে অবশ্যই অর্থাৎ এক্টোডার্মে যে নিডোপ্লাস্ট নামক বৈশিষ্ট্য একটি কোষ থাকে, সেই কোষটি থাকে বাইরে, দেহের বাইরের অংশ, আর তার কাজে হলো শিকার দ্বারা আত্মরক্ষা এবং কি করা? চলাচল করা। তাহলে নিডোপ্লাস্ট কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? তাহলে আমরা বলবো নিডারিয়া। যদি বলি নিডোপ্লাস্টের কাজ কি, তাহলে তুমি বলবো শিকার দ্বারা আত্মরক্ষা করা এবং কি চলাচল করা। এই কাজগুলো করে থাকে কোন কোষ বলো? নিডোপ্লাস্ট। আর নিডোপ্লাস্টটা থাকে দেহের বাইরের যে স্তর, কি স্তর বলো? এক্টোডার্ম, সেই স্তরে থাকে। উদাহরণ কি? হাইড্রা এবং কি ওভেলিয়া। কিন্তু এখানে দেখো 5 এবং 6 এই দুইটি বৈশিষ্ট্য কিন্তু তোমার বইয়ে নাই। সেজন্য এই দুটি বৈশিষ্ট্য এখনই তোমার কি করতে হবে? লিখে রাখতে হবে, কারণ তোমার বইয়ের মধ্যে আছে এই পর্যন্ত। আর আমরা এখানে দেব কি? বাকি এগুলো দেব। তাহলে আমরা লিখে নেই পায়ুপথ নেই। পায়ুপথ কি? নেই। প্রিয় শিক্ষার্থী, লিখে ফেলাম। আশা করছি সবাই লিখছো অবশ্যই। অর্থাৎ যখন নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য আসবে, তখন কিন্তু এই 6টি দিতে হবে, কারণ তোমার বইয়ের মধ্যে আছে 3টি, আর এখানে আমি বানিয়েছি কয়টি বলো? 6টি। তাহলে পায়ুপথ নেই। আর এরা নিচুতর বহুকোষী অরীয় প্রতিসম প্রাণী। তার মানে কি? অর্থাৎ অরীয় প্রতিসম। নিচুতর কেন? কানেদের মেরুদণ্ড নেই, বুঝতে পারছো? অন্যান্য প্রাণীর চেয়ে অর্থাৎ কিছু কিছু অংশে কি আছে? কম আছে। এই জন্য এরা কি নিচুতর বহুকোষী অরীয় প্রতিসম প্রাণী। অরীয় প্রতিসম প্রাণী কি সেটা আমাকে জানতে হবে এখন।
তাহলে অরীয় প্রতিসম প্রাণী দেখো আমি এখানে লিখেছি, তোমরা একটু লিখে ফেলো, কারণ তোমার বইয়ে এটি নেই, থাকলেও শেষের দিকে আছে কিন্তু এই অংশে নেই। অরীয় প্রতিসম প্রাণী যে সমস্ত প্রাণীকে দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর, অর্থাৎ যে সকল প্রাণীকে দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক বা সমান দুই অংশে ভাগ করা যায় তাদেরকে আমরা বলবো কি অরীয় প্রতিসম প্রাণী। কি প্রাণী বলবো? অরীয় প্রতিসম। তার মানে একটা প্রাণীকে যখন আমি কেন্দ্র অক্ষ বরাবর, যেমন এই কেন্দ্র অক্ষ বরাবর ভাগ করব, এই ভাগে যা যাবে এই ভাগেও কি যাবে, ঠিক তাই যাবে। কোন একটা অংশে অর্থাৎ কি কোনো অংশ বাদ করবে না, তাও কি যাবে বলো, সমান সমান যাবে। এইভাবে যাদেরকে ভাগ করা যায় তারা হলো কি অরীয় প্রতিসম প্রাণী। তাহলে অবশ্যই লিখে নিছ। আবার আমি বলতেছি, তোমরা একটু লিখে ফেলো, অর্থাৎ যে সমস্ত প্রাণীকে দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক সমান দুই অংশে কি করা যায়, ভাগ করা যায়, তাদেরকে বলবো আমরা কি অরীয় প্রতিসম প্রাণী। যেমন তারা মাছ আছে, এই পর্বের প্রাণী আছে, যেমন কি এই পর্বের প্রাণী কি হাইড্রা এবং কি উভেলিয়া। দেখো এখানে একটা প্রাণী দেখাইতেছি হাইড্রা। এবার আরেকটি প্রশ্ন দিছি আমি, ব্রোনি স্তর, এটি কিন্তু তোমাদের বইয়ে নেই। প্রথম বৈশিষ্ট্য আমাদের বলছিলাম, কি বলছিলাম বাবা, দেখো যে অর্থাৎ কি দুইটি ব্রোনীয় দুটি বৈশিষ্ট্য থাকে। তাহলে এবার তোমরা ব্রোনি স্তর কাকে বলে এটি লিখে ফেলো। ব্রণের যে সকল কোষস্তর থেকে, তার মানে ব্রণের যে সকল কোষস্তর থেকে, অর্থাৎ ভবিষ্যতে পরিণত প্রাণীর জন্য বিভিন্ন কলা, অঙ্গ, তারপর কি বা বিভিন্ন অংশ ইত্যাদি পরিস্ফুটিত হয়, তাদেরকে আমরা কি বলবো, ব্রণী স্তর বলবো। লিখে ফেলো তোমরা, ব্রণের যে সকল কোষস্তর থেকে ভবিষ্যতে অর্থাৎ কি পরিণত প্রাণী বিভিন্ন কলা এবং বিভিন্ন কি অঙ্গ প্রত্যঙ্গ বলো পরিস্ফুটিত হয়, মানে বৃদ্ধি পায়, বড় হয় বা তৈরি হয়, তাদেরকে আমরা কি বলবো, ব্রণ স্তর বলবো। তাহলে আমি আশা করছি এই দুটি সংখ্যা কিন্তু অবশ্যই তোমার বইয়ের পৃষ্ঠার মধ্যে লিখে রাখবে, কারণ এই দুটি সংখ্যা কিন্তু তুমি পাবে না। বুঝতে পারছো শিক্ষার্থী? তাহলে ব্রণ স্তর লিখছো, তারপরে কি লিখছো তোমরা, অরীয় প্রতিসম প্রাণী। এবার তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, এই ছবিটি কিন্তু তোমার বইয়ের মধ্যেও আছে। তারপরেও আবার আমরা কি করলাম, এখানে দেখাইতেছি, এটা হলো হাইড্রা। কোন পর্বের প্রাণী বলো, নিডারিয়া পর্বের প্রাণী। হাইড্রা এটা কোন পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। আর এই হাইড্রায় আরো কিছু প্রাণী আছে, আমরা বলছি এই পর্বের প্রজাতির সংখ্যা কত হাজার বলো, 10,000। কয় হাজার বলছিলাম, 10,000। তাহলে এখানে একটি প্রজাতি দেখলাম, এরকম আরো অনেক প্রজাতি আছে। তোমার বইয়ে একটি ছবি আছে, কি উদাহরণ আছে উভেলিয়া। তুমি একটু বইয়ের আমার হাতের দিকে তাকাও, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ এটিও কিন্তু কি কি বলো, উভেলিয়া। কি এটি? উভেলিয়া একটি প্রাণী। কোন পর্বের বলো, নিডারিয়া পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। তো শিক্ষার্থী, তাহলে আজকে কিন্তু আমরা একটি পর্ব পড়লাম। কয়টি পর্ব? একটি পর্ব। পর্বের নাম কি, নিডারিয়া। তাহলে এই পর্ব থেকে আমি কি কি পড়লাম আবার একটু রিপিট করছি, যা তোমাকে জানতে হবে, শিখতে হবে। তাহলে আমরা জানলাম নিডারিয়া পর্বের পূর্ববর্তী নাম সিলেন্টেরাটা। নিডারিয়া পর্বের প্রাণী বাস করে কোথায়, পানিতে। সমুদ্রে থাকে বেশি, স্বাদু পানিতে থাকে কি কম। এরা স্বভাবকে কলোনি অথবা দলবদ্ধ অথবা এককভাবে কি করতে পারে, বসবাস করতে পারে। তারপরে সাধারণ বৈশিষ্ট্য দিচ্ছি আমি কয়টি দিচ্ছি, 6টি দিচ্ছি। এই 6টির মধ্যে 4 নং পর্যন্ত তোমার বই আছে, আর বাকি অতিরিক্ত দিচ্ছি আমি কত, 5 এবং কয় নং বলো, 6 নং। এই দুটি তুমি কি করবে, লিখে রাখবে। তারপরে আরো কিছু প্রশ্ন দিছি, ব্রণ স্তর, আরেকটি প্রশ্ন দিছিলেন কি অরীয় প্রতিসম প্রাণী। এবার এখানে আরেকটি প্রশ্ন দিছি, নিডারিয়া পর্বকে সমুদ্রের অলঙ্কার বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু খুবই একটি সুন্দর প্রশ্ন, যে নিডারিয়া পর্বকে সমুদ্রের অলঙ্কার বা ফুল বলা হয় কেন। এই প্রশ্নের উত্তর আমি এখানে লিখি নেই, কিন্তু তোমার বই খোলো, বইয়ের মধ্যে এই অংশটুকু দাগিয়ে দিবে। দেখো তোমার বইয়ের মধ্যে যে স্বভাব বাসস্থান আছে এখানে, অর্থাৎ 2 নং লাইনে আছে, নিচের দিকে ডান পাশে দেখো, এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ এবং আকার আকৃতির হয়। পেয়েছো নিশ্চয়, দাগ দাও। তুমি যত কিছুই লেখো, এই অংশটুকু যদি না লিখো তাহলে কিন্তু উত্তর হবে না। তাহলে দাগ দাও, কি দাগ দিবে, এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ এবং কি আকার আকৃতির হয়। এরা যখন সমুদ্রের যে অংশে থাকে, যে জায়গায় থাকে, তখন অটোমেটিক ওই জায়গার সৌন্দর্য কি করে বলো, ফুটে ওঠে। সেই জন্য এদেরকে সমুদ্রে কি বলা হয় বলো, অলঙ্কার বা ফুল বলা হয়।
প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় অনেক উদাহরণ দিয়ে থাকি। কেন উদাহরণ দিই জানো কি? কারণ উদাহরণ দিলে তোমার ক্লাসে যখন তুমি শুনবে ওই উদাহরণের কথাটা তোমার মনে থাকবে, আর যখন উদাহরণ মনে থাকবে তখন অবশ্যই তোমার ওই পড়াটা মনে পড়ে যাবে। সেই জন্য আমরা তোমাদের বোঝার সুবিধাতে অনেক সময় অনেক উদাহরণ দিয়ে থাকি। তাহলে আজকে একটু উদাহরণ দেব। কার জন্য দেবো বলো তো? নিডারিয়া পর্বকে সমুদ্রের অলঙ্কার বলা হয় বা ফুল বলা হয় কেন? এবার বলো, অলঙ্কার কে পরে? অলঙ্কার পরে কে বলো? মেয়েরা। কেন মেয়েরা পরে? তাদের সৌন্দর্য কি করার জন্য? বৃদ্ধি করার জন্য। যেমন তুমি সিনেমা দেখি, মাঝে মাঝে তোমরা সিনেমা দেখো না? অনেক সময় সিনেমা দেখার সময় দেখবে কি, অর্থাৎ নায়ক নায়িকা ইত্যাদি চেনা যায় না। চেনা যায় কি? অর্থাৎ কোনটা নায়ক কোনটা নায়িকা চেনা যায় না। অর্থাৎ কি প্যান্ট গেঞ্জি ইত্যাদি পরে কি করে, অর্থাৎ সিনেমার অংশে কি অভিনয় করে। এবার ওই সিনেমার কোনো অংশে যদি তাদের বিবাহ অনুষ্ঠিত হয়, কি হয় বলতো? তখন কিন্তু শাড়ি পরে মেয়ে, শাড়ি পরে যত অলঙ্কার আছে সবগুলো পরে। কেন পরে? কারণ তখন আসলে বোঝায় সে যেন একটা কি প্রকৃত মেয়ে মানুষ, মহিলা, তার সৌন্দর্য ওই অলঙ্কারে কি করে ফুটে ওঠে। ঠিক একইভাবে আমরা ডিসকভারিতে অনেক সময় অনেক কিছু দেখি না? কিন্তু দেখার সময় দেখা যাবে যে আমাদের কিন্তু দেখায় কোন প্রাণী, অর্থাৎ পানির নিচে বিভিন্ন প্রাণী দেখায়। যে জায়গায় বিচিত্র বর্ণের প্রাণী আছে, অর্থাৎ রঙিন, ডানা, পাখনা ইত্যাদি বিভিন্ন আকার আকৃতি, ওগুলো দেখায়। কেন দেখায়? কারণ ওগুলো দেখতে অনেক কি লাগে বলো তো? সুন্দর লাগে। আর ওইগুলোর জন্যই ওই জায়গার সৌন্দর্যটা কি করে বলো? ফুটে ওঠে। আরো উদাহরণে আমরা অনেকে বাসা বাড়িতে অ্যাকুরিয়াম রাখি, অ্যাকুরিয়ামে মাছ রাখি। আমরা যে মাছ খাই ওই মাছই কি অ্যাকুরিয়ামে রাখি? না। কোন মাছ রাখি বলো তো তাহলে? অর্থাৎ বিচিত্র বর্ণের, রঙিন এবং কি তার আকার আকৃতি কি পরিবর্তন। কেন? কারণ ওগুলোই রাখলে ওই জায়গার কি সৌন্দর্যটা কি পায় বলো? বৃদ্ধি পায়। তাহলে আমরা জানলাম, অর্থাৎ নিডারিয়া পর্বে প্রাণীদের সমুদ্রের অলঙ্কার বা ফুল বলা হয় কেন? অর্থাৎ এই পর্বের প্রাণীগুলো আকার আকৃতি বর্ণ কি বর্ণের? বিচিত্র বর্ণের। এরা যখন সমুদ্রের যে অংশে যে জায়গায় থাকে তখন ওই জায়গার সৌন্দর্য কি পায়? বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি কি করছো? আশা করছি লিখে রাখছো। তাহলে আজকে আমরা পড়লাম পর্ব কি 2, নিডারিয়া বৈশিষ্ট্য মুখস্থ করবে। আর এই যে 3টি প্রশ্ন অতিরিক্ত দিলাম, কি কি? নিডারিয়া পর্বকে সমুদ্রের অলঙ্কার বা ফুল বলা হয় কিনা, এই প্রশ্নটি তুমি সুন্দরভাবে লিখবে। আবার ঘূর্ণিস্তর কাকে বলে এটিও লিখবে। আবার কি অরের প্রতি সমপ্রাণী কাকে বলে এটিও লিখবে। আর পাশাপাশি যে আমি অতিরিক্ত 2টি বৈশিষ্ট্য দিছি, এই বৈশিষ্ট্য দুটিও তুমি কি করবে? সুন্দরভাবে লিখে রাখবে। আশা করি ক্লাসটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই পর্বটি সুন্দরভাবে সবাই মুখস্থ করে ফেলবা। আর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।